অমর একুশেতে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। সংগ্রাম ও প্রতিরোধের সাহস যোগায় ভাষা আন্দোলন, বললেন প্রধান উপদেষ্টা। সকল ভাষার উন্নয়ন ও সংরক্ষণের প্রত্যয়। একুশের চেতনায় গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার বিএনপির, সংস্কারের নতুন নতুন গল্প না শোনানোর আহ্বান। রাজধানীর খিলগাঁওয়ে আগুন, পুড়ে গেছে 2টি সমিল, 20টি গ্যারেজ, ওয়ার্কশপ। 6 বছরেও শেষ হয়নি চুরিহাট্টা অগ্নিকাণ্ডের বিচার, ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। ছোলা চিনিতে রোজার আগেই স্বস্তি, ভোজ্য তেলের বাজারে নৈরাজ্য চলছেই, বিক্রেতা পাইকার উৎপাদক পাল্টাপাল্টি দোষারোপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য ও 3 বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনরা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার অধিকার আদায়ের সংগ্রামের শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরেই সমস্ত পথ যেন শহীদ মিনার মুখী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে 12টা 1 মিনিটে শুরু হয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর্ব। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। শহীদ বেদিতে শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও। বিভিন্ন দেশের কূটনীতিকরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধানরা। শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ পুলিশ। একুশের প্রথম প্রহরে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। আমাদের 52 থেকে 71 হয়ে 24 এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। এই জাতীয় আয়োজনগুলো এই জন্যই আমাদের জাতির জীবনে মাইলফলক এবং এই মুহূর্তে আমাদের ঐক্য খুব দরকার। এই ঐক্যের জন্য আমাদের এই আয়োজনগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন এবং আলাদা করে গুরুত্ব, এই মুহূর্তে আলাদা তার গুরুত্ব আছে। নিরাপত্তার বেড়াজাল উঠে গেলে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি সর্বসাধারণের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ভাষার জন্য যারা লড়াই করে শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে মানুষের ঢল। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছেন ভাষা শহীদদের। শ্রদ্ধা জানিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় রাজনীতির সংশ্লিষ্টদের। লিটন খানের ক্যামেরায় আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ মিনার। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলা ভাষাভাষীর আবেগের কেন্দ্রভূমি এই শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাই শহীদ মিনারে লাখো মানুষের ঢল। মঞ্চে বিভিন্ন সংগঠনের নাম ঘোষণার ফাঁকে ফাঁকে মাইকে বেজে উঠছে সেই অমর সুর। সালাম, রফিক, জব্বার সহ সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বেদিতে ফুল নিবেদন করেন শিশু, বৃদ্ধ, পরিবার সহ সকল শ্রেণী পেশার মানুষ।
আমি ভাষাদের জন্য সম্মানের জন্য ফুল দিয়েছি। বাংলাদেশের মানুষেরাই তার মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। ঘুরছি, অনেক মজা লাগছে আমার। ঘুরেছি, শহীদ মিনার দেখেছি। ছোটবেলা থেকে আসলে বইয়ে সব জায়গায় পড়তে পড়তে আসলে বড় হতে এখানে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আজ 24 পর্যন্ত আমরা ছাত্ররাই আসছি দেশের আন্দোলন সংগ্রামে বারবার। শিশুরাও যেন জানে আজকের দিনের মাহাত্ম্যটা কি, আমাদের যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। খুবই কেউ অস্থির হচ্ছে না বা এলোমেলো করার চেষ্টা করছে না, সুন্দরভাবে বিষয়টাকে মেনটেন করা হচ্ছে। আমার ভালো লাগছে। মায়ের ভাষার প্রতি যে সম্মান, সেই সম্মান দেখিয়ে এখানে স্বতঃস্ফূর্তভাবে জনতার ঢল নেমেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে তরুণ প্রজন্মের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতারা। ভাষা শহীদদের অনুপ্রেরণায় দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন কেউ কেউ। যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরিদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি গত 53 বছরে ভাষা ইনস্টিটিউট থেকে শুরু করে সবগুলো ভাষার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এগুলোকে ক্রিপল করে বা পঙ্গু করে রাখা হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও এসেছেন দল বেঁধে। দলমত নির্বিশেষে চাওয়া এক, সম্প্রীতির বাংলাদেশ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ভাষা আন্দোলন সবসময় জাতির সংগ্রাম ও প্রতিরোধে সাহস যোগায়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যাওয়া যাবে না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। সকল ভাষার উন্নয়ন ও সংরক্ষণে অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন। রুকনুজ্জামানের রিপোর্ট। অমর একুশের বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণে গবেষণার জন্য 2টি প্রতিষ্ঠান ও 2 জন বিশিষ্ট ব্যক্তির হাতে জাতীয় মাতৃভাষা পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বাঙালির সব সংগ্রাম প্রতিরোধে ভাষা আন্দোলনের অপরিহার্য গুরুত্বের কথা তুলে ধরেন। বিদেশি ভাষার প্রয়োজন হলেও সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে শিক্ষায় মাতৃভাষার অপরিহার্যতার কথাও উঠে আসে তার বক্তব্যে। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে, এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। জাতির এগিয়ে যাওয়ার সাথে ভাষার মর্যাদা জড়িত বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই, অথবা থাকলেও খুব নিম্ন পর্যায়ের। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে, যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। পরে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ভাষার শিশুরা তাদের মাতৃভাষায় ভাষা দিবসের শুভেচ্ছা জানায়। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধ্বংস হওয়া গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, ন্যায় বিচার, সাম্য ও সম অধিকার নিশ্চিত করতে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। জহুরুল হক জনির তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। মাতৃভাষা বাংলাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ সকল বীরদের প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।
দীর্ঘ লাইনে অপেক্ষা থেকে ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ২১-এর প্রেরণা রয়েছে। এই চেতনা প্রেরণা দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী দীর্ঘ সংগ্রামেও। যে ১৭ বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় ২০২৪ সালের ৫ই আগস্ট। সুতরাং এগুলো সব কিছুতেই ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। ধ্বংস হওয়া গণতন্ত্র ও মানুষের হারানো ভোটের অধিকার ফিরিয়ে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির এই নেতা। আগে স্থানীয় সরকার না পরে জাতীয় সংসদে এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়, বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন, সে নির্বাচন কখন হবে। দেশকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে সবখানে সবার সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। অনেক শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আজকে প্রতিষ্ঠা করতে পেরেছি, আমরা চাই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এখানে যাতে আবারও পুরনো যে এলিমেন্টগুলো ছিল রাজনীতির, যে হানাহানি, বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কোনোভাবেই চাই না। বাংলাদেশের সাধারণ জনগণ এগুলো দেখতে চায় না। আমরা সহ অবস্থান চাই, সবার রাজনীতি করার অধিকার রয়েছে, সবাই যাতে সেটা চর্চা করতে পারে, আমরা সেটা দেখতে চাই। ২১-এর চেতনাকে লালন করে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন নতুন সংস্কারের গল্প শুনিয়ে লাভ নেই। সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, সংস্কার হবে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সংসদে। সন্ধ্যায় চট্টগ্রামে শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, সংস্কার হয় জনগণের ম্যান্ডেট নিয়ে। অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কমিশন করেছে, সেটাই যথেষ্ট। কমিশনের দেওয়া রিপোর্ট আগামী জাতীয় সংসদে আলোচনা করা হবে। সেখানে তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবও আলোচনা হবে। যে কোনো দলের প্রস্তাব থাকলে তাও আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতেই সংস্কার করা হবে। আপনারা সংস্কার গভীর প্রস্তাব করেছেন, কমিশন করেছেন, এগুলো আগামী সংসদে আমরা পেশ করব। সংসদে আলোচনা হবে, ৩১ দফাও সংসদে আলোচনা হবে। ৩১ দফা যে আমরা বলেছি হয়ে যাবে তা না, সংসদে আলোচিত হবে। তাদের প্রস্তাব তারা যদি কেউ রিকমেন্ড করতে চায়, অন্য দলের কেউ যদি কিছু আনতে চায়, সেটাও সংসদে প্রস্তাব করবে। কারণ আমরা গণতান্ত্রিক অর্ডার দেশে ফিরিয়ে আনতে চাই। জনগণের চিন্তার প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় দৈনন্দিন জীবনে আপনাকে করতে হবে। আগের মতো দেশ পরিচালনা করা যাবে না। সংস্কারের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অমর ২১শে উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনটির নেতারা। বিএনপিকে ইঙ্গিত করে তারা বলেন, গত ৫ অগস্টের আগে দেশের একটি রাজনৈতিক দল ডামি আন্দোলন করেছে। সংস্কার না করে নির্বাচন দিলে যে দল আগামীতে ক্ষমতায় যাবে তারাও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েম করবে বলে মত তাদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানায় নাগরিক কমিটির নেতারা। বাংলা একাডেমি ও মাতৃভাষা ইনস্টিটিউটের সমন্বয়ে বাংলা ভাষা গবেষণার মাধ্যমে দেশের সংস্কৃতিকে বিকশিত করার আহ্বান জানান আলোচকরা। এই ছাত্রনেতারা ইতিহাস পড়েছে, তারা জানে ৩ জোটের রূপরেখা কিভাবে ব্যর্থ হয়েছে, তারা জানে ৭২ থেকে ৭৫ সালে কি ঘটেছে, তারা জানে কিভাবে ৬২ থেকে ৭০-এর যে সংগ্রাম, ৬৯-এর গণঅভ্যুত্থান, এগুলোর পরবর্তীতে যে আমাদের যে একটা ন্যায্য এবং ইনসাফের সমাজ এবং রাষ্ট্র করার কথা ছিল, এটা আপনারা করতে দেন নাই, এটা এই ছাত্ররা জানে।
এবং এই কারণেই ছাত্রদেরকে আপনারা ভয় পান, আমরা বুঝতে পারি। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের যতগুলো মানুষ আছে, একদম কৃষক পর্যন্ত, শ্রমিক পর্যন্ত, সবাই কিন্তু আসলে সংস্কার জিনিসটা বুঝে। সংস্কার জিনিসটা যদি না বুঝতো, তাহলে এখন কেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বারবার নিজেদের সংস্কার প্রস্তাবনা নিয়ে আসে? ইলেকশন বলে, তাইলেই তো হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলের মতো এখনো কারো উপর জুলুম হলে জামাতে ইসলামী একাই প্রতিবাদ করবে, এমন মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক আলোচনা সভায় জামাতের আমির এসব কথা বলেন। ৫ আগস্টের পর এখনো কেন রাজনৈতিক নেতারা জেলে থাকবেন সে প্রশ্ন রাখেন তিনি। জানান, প্রয়োজনে নিজেও জেলে যেতে প্রস্তুত। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মানুষের সাথে যে জুলুম করবে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে বলেন, তাদের সিনিয়র নেতাদের ষড়যন্ত্রমূলকভাবেই ফাঁসি দেওয়া হয়েছে। বঙ্গভবনে ৫ তারিখ সুনির্দিষ্টভাবে ২-১ জনের কথা বলেছিলাম আমরা, এবং নির্বিশেষে সমস্ত মুসলিমদেরকে মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। হ্যাঁ, ওই সময় যাদেরকে বন্দী করা হয়েছিল তাদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু এর চাইতেও বেশি জুলুম যাদের উপর করা হয়েছে তাদের একজন শুধু কেন জেলের ভিতরে থাকবেন? মনের এই কষ্ট থেকে আমি বলেছি যে আমার এখন আর বাইরে থাকার কোনো সার্থকতা নেই। আমি নিজেও এখন এর প্রতিবাদে জেলে যেতে চাই। আমি স্বেচ্ছায় যাব, সরকার যেন আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় সমিলের আগুন। আগুনে 20টি গ্যারেজ ও 2টি সমিল পুড়ে গেছে। সন্ধ্যায় 7:30টার দিকে খিলগাঁওয়ের তালতলার এই সমিলে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনটি সমিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়ে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগে যায় এবং গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও 3টি ইউনিট যোগ দেয়, কিন্তু আগুন আশেপাশে ছড়িয়ে পড়ায় পরে আরও 5টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত 9:30টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। পুরান ঢাকার চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের 6 বছর আজ। এই দীর্ঘ সময়ে মামলার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ জানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মামলাটি পুরো তদন্তের দাবি তাদের। সেই সাথে অনুদানের 30 কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়ার দাবিও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। জুলুমদার সরকার নাই, এখন তো উপদেষ্টা সাহেব আছে, উনি যদি চান অনেক কিছুই করতে পারেন। এটার একটা শাস্তি চাই আমি তো আমার বাবাকে পাবো না, আর এরকম যেন কেউ বাবা না হয়, ভাই না হয়। সেদিনের আগুন কেড়ে নিয়েছিল এই হতভাগ্যের বাবাকে। এ কারণে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ টাকা থাকলে যে সবকিছু হবে এরকম তো আর কিছু না, একটা ওই দুনিয়া তো আছে। আমি কি আমার বাবাকে পাবো? আর 6 বছর আগে চুড়িহাট্টার আগুন কেড়ে নেয় 70টি তাজা প্রাণ। সেদিনের পর থেকে প্রতি বছর এই দিনটিতে অগ্নিকাণ্ডের এই জায়গায় আসেন ক্ষতিগ্রস্তরা, জানান তাদের দুর্গতির কথা। কি করবো, এই দিন আসলে তো আমাদের কান্না ছাড়া আর কোনো উপায় নাই। এখন মা আছে, মায়েরও ক্যান্সার হয়েছে, কিডনির সমস্যা, তাদের কারণে আমাদের বাচ্চারা এতিম হয়েছে, আমরা মহিলারা বিধবা হয়েছি। ওরা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, কেন আমরা বিচার পাচ্ছি না? অনুদানের 30 কোটি টাকা ভুক্তভোগীদের বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা। বিভিন্ন ব্যাংক যে সরকারকে সাহায্য দিয়েছে 30 কোটি টাকা, সেই সাহায্য আমরা পাই নাই, সেটা সরকারের কাছেই আছে, এবং আমরা সরকার থেকেও কোনো অনুদান পাইনি এ পর্যন্ত। অভাব অনটনের কারণে ক্ষতিগ্রস্ত 100 পরিবারের মধ্যে শহর ছেড়েছেন বেশিরভাগ। সবার স্থায়ী চাকরির নিশ্চয়তা চান তারা। ঢাকায় থাকতে তারা খাইতে পারতেছে না, কোনো কারণ ভাড়া দিতে পারছে না, সন্তানদের পড়ালেখা করাতে পারছে না। আর আমাদের সরকারি পক্ষ থেকে আমাদের এখানে কোনো রকম কোনো অনুদান দেয়নি। এটা আমরা সুস্থ বিচার চাই, এটা আমাকে চাকরিটা দিন পারমিট করে দেয়। আমার ছেলে 3টা, আমার অনেক অসহায়, আমি অনেক করতে পারি না, আমার এমনি শ্বাসকষ্ট, কোনো কাজ করতে পারি না, এই চাকরি দিয়েছিল। দীর্ঘ সময়ে বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা, চান মামলার পূর্ণ তদন্ত। মামলা যেটা হয়েছে সেটা একদম বোগাস মামলা করছে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষকে বাঁচানোর জন্য টোটালি এই পায়তারাটা করছে। যারা তদন্ত করছে তারা তদন্তের কোনো কিছুই করে নাই। সিসিটিভি ফুটেজ আছে, কিন্তু ভাই
সিসিটিভি ফুটেজ কোনো উল্লেখই নেই ওখানে। পিবিআই দ্বারা এটা আবার তদন্ত করা হোক। এই মামলা যেভাবে সাজানো হয়েছে এটা টোটালি আপনার আসামি পক্ষকে বাঁচানোর জন্য করা হয়েছে। 2019 সালের 20 ফেব্রুয়ারি রাত 10:30টার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে চকবাজারের চুড়িহাটটা। কিছু বুঝে ওঠার আগে আগুনের লেলিহানে আচ্ছন্ন হয়ে যায় ওয়াহিদ ম্যানশন সহ আশপাশের এলাকা। ঘটে প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রমজানের নিত্যপণ্য ছোলা ও চিনিতে আগেই মিলছে স্বস্তি। গত সপ্তাহ থেকে 15 থেকে 20 টাকা কমেছে পণ্য দুটির দাম। তবে এখনও সরবরাহ স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের। বেড়েছে মাছ মুরগির দাম। লেবু ছাড়াও অন্যান্য সবজির দাম এখনও নাগালের মধ্যে। মামুন আব্দুল্লাহ রিপোর্ট। সপ্তাহখানেক পরেই মুসলমানদের অন্যতম ধর্মীয় ইবাদত রমজান। রমজানে ইফতারের প্রয়োজনীয় আইটেম ছোলা ও শরবতের চিনি। প্রতিবার রোজা শুরুর আগেই এসব পণ্যের দাম বাড়লেও এবার ভিন্ন চিত্র। গত সপ্তাহের তুলনায় কেজিতে 15 থেকে 20 টাকা কমে ছোলা 105 টাকা কেজি এবং 10 থেকে 15 টাকা কেজিতে কমে চিনি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। স্বস্তির কথা জানান ক্রেতারাও। ছোলা বুট আপনার 1 মাস আগে ছিল 130 টাকা, এখন ছোলা বুট 110.5। খেসার ডাল ছিল 140-30, এখন ওই খেসার ডাল 110.5। এবছর অনেকটা কম আছে, আমার মানুষের হাতের নাগালে কম আছে, চিনি ছোলা কম আছে, হাতের নাগালে আছে। ইন্ডিয়ার বয়কটের কারণে যে আতঙ্ক ছিল জিনিসপত্রের দাম কতটা কি বাড়ে, তো মোটামুটি সামাল দিতে পারছে সরকার আর কি। আর কিছুদিন ধরে রাখতে পারলে আর ইন্ডিয়ার মুখোমুখি হওয়া লাগবে না আমাদের আর কি। তবে মাছের বাজার কিছুটা গরম। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে বেশিরভাগ মাছের দর। রমজানে সহনীয় রাখার জোর দাবি ক্রেতাদের। 20 টাকা বেড়ে ব্রয়লার 200 টাকা কেজি এবং 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজিতে। এই সপ্তাহে কিছু কিছু মাছের 10-20 টাকা একটু বাড়তি মাছের আমদানি আছে। মাছের দামটা একটু বেড়ে যাওয়াতে আমাদের জন্য একটু কঠিন হয়ে পড়ছে সামনে রমজান। সবজির বাজারে এখনো চড়া লেবুর দাম। মানভেদে 40 থেকে 60 টাকা হালি বিক্রি হচ্ছে পণ্যটি। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় এখনো 25 থেকে 30 টাকা দরেই বেশিরভাগ সবজি কিনতে পারছেন ক্রেতারা। না, এখন তো ভালোই মনে হচ্ছে। এই টমেটো নিলাম 30 টাকা করে কেজি। সামনে রমজান হিসেবে অনেক দাম কম। শসার দাম যেমন 40 টাকা কেজি বিক্রি করি আমরা, শসার দামও কিন্তু কোনো বাড়তি হওয়ার কথা, কিন্তু সিজন। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংকট বেড়েছে ভোজ্য তেলের বাজারে। রাজধানীর বেশিরভাগ বাজার থেকে উধাও খোলা সয়াবিন তেল। শীর্ষস্থানীয় তেল আমদানিকারক প্রতিষ্ঠানগুলোতে একসঙ্গে ভোজ্য তেলের সংকটের জন্য দাম বৃদ্ধির বদ মতলবকেই দুষছেন পাইকারি ব্যবসায়ীরা। তেল উৎপাদনকারীরা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবার আশ্বাস দিলেও রোজার আগে বাজারে সরবরাহে উন্নতির আশা দেখছেন না বিক্রেতারা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। এখনও সংকট কাটেনি সয়াবিনের। রাজধানীর বিভিন্ন বাজারে বোতলজাত তেলের সরবরাহ স্বল্প পরিসরে শুরু হলেও দেখা নেই খোলা সয়াবিনের। রাজধানীর বিভিন্ন বাজারে একের পর এক দোকান ঘুরেও সয়াবিন কিনতে পারছেন না ভোক্তারা। তো এখন আজকে মনে হয় 10টা দোকান খুঁজছি, তেল পাইতেছি না। এক দোকানে আপনার 30 টাকা 5 লিটার বেশি চাইতেছে। তো এখন চাইছি কম রেটে যদি পাই তাহলে কম রেটে নিয়ে যাবো, নাহলে বেশিটা দিয়ে নিতে হবে। না, সয়াবিনটা পাওয়া যাচ্ছে না। ফার্ম সুপারটা অ্যাভেলেবেল, কয়েকটা দোকানে খুঁজেছিলাম। বর্তমানে তো সয়াবিন সাপ্লাই নেই। এখন যদি আমরা হাই রেটের মাল আনি, বেশি রেটের কথা এখানে আনি বেচা সম্ভব না। চলতি মাসের শুরু থেকেই তেলের সংকট বাজারে। এই সংকট তীব্র আকার ধারণ করার 10 দিন পরও তেমন কোনো সরবরাহ বাড়েনি রাজধানীর পাইকারি মোকাম মৌলভীবাজারে। সয়াবিন যেটা বোতলজাত, যেটা ডিলারের মাধ্যমে বিক্রি হয়, ওখানেও ঘাটতি আছে। আর যেটা খোলা, যেটা এসোর মাধ্যমে যেটা ডেলিভারি হয়, এটাও শর্ট আছে। মিল মালিকরা তো মালে দিতে পারতেছে না। এখন যারা আইনা বেশি দাম বিক্রি করতেছে, তারা এক গাড়ি মাল পাইতে একজনে অলরেডি 1 মাস 2 মাস অপেক্ষা করার পরও এক গাড়ি মাল পাচ্ছে। তার যে টোটাল ইনভেস্টমেন্ট, তার যে ব্যাংক ইন্টারেস্ট, তার যে গাড়ি ভাড়া, ড্যামারেজ সর্বসাকল্যে সেও সাফারার হচ্ছে এখানে, যার জন্য সরকারের নির্দিষ্ট দামের চেয়ে বেশি দামে তাকে বাধ্য হয়ে বিক্রি করতে হচ্ছে। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা জানিয়েছেন, তেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো 7 দিনের মধ্যে সরবরাহ বাড়ানোর আশ্বাস দিলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ দেখছেন না তারা। পূর্বের থেকে এখন আরো জটিল আকার ধারণ করতেছে, দিন দিন মাল শর্টেজ হয়ে আসছে। আমি একজন ব্যবসায়ী হিসেবে যেটা মনে করি যে তারা এই যে জিনিসটা ঘটাচ্ছে এইটা রেটটাকে, দরটাকে ইনক্রিজ করার জন্য সরকারকে একটা চাপ সৃষ্টি। তা আমি বলবো যে বর্তমান ইন্টারন্যাশনাল মার্কেট অনুযায়ী
দর বাড়ানো কোনো যুক্তিকতা নেই। কেউ কেউ কৃত্রিমভাবে এটা সৃষ্টি করেছে। তারা বাজারে একদমে মাল বিক্রি করেছে গভর্নমেন্ট রেটে, এখন আবার ওনাদের মনোনীত কিছু অসাধু ব্যবসায়ীর মাধ্যমে তারা বেশি দামে বিক্রি করতেছে। তেলের দর সহনীয় রাখতে শুধু খুচরা বাজারে তদারকি না বাড়িয়ে মিল গেটে নজরদারির পরামর্শ খুচরা ব্যবসায়ীদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। অমর 21শে ফেব্রুয়ারিতে পাঠক দর্শনার্থীর ঢল নামে বইমেলা প্রাঙ্গণে। 21-এর সাজে বন্ধু স্বজনদের নিয়ে আজ বই সংগ্রহে মেলায় এসেছেন অসংখ্য মানুষ। মেলার আর এক সপ্তাহ বাকি, শেষের দিকে বইয়ের বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। যেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে এই বইমেলার আয়োজন, আজ সেই অমর 21শে ফেব্রুয়ারি। অন্যান্য দিনের তুলনায় আজ বইমেলায় পাঠকের ভিড়ও চোখে পড়ার মতো। 21-এর সাজে স্টলে স্টলে ঘুরে পছন্দের লেখকের বই কিনছেন পাঠকরা। মেলার এই পর্যায়ে এসে বইয়ের বিক্রিও বেড়েছে। মেলার এখন আসলে প্রাঞ্জল অবস্থা আসছে, লোকজন বই কিনছে, কারণ শেষ সময়ের দিকে খুবই জমেছে। আর অনেক ভালো লাগছে, কিন্তু আজকে অনেক ভিড়। আমি অলওয়েজ অ্যাডভেঞ্চার টাইপের বই পছন্দ করি, তারপর একটু হরর টাইপের। জুলাই আন্দোলন, তারপরে জুলাই বিপ্লব নিয়ে এগুলো নিয়ে বই দেখতে হবে। আমি বেশিরভাগ সাহিত্য পছন্দ করি, তাই সাহিত্যিক বইগুলো দেখলাম বিভিন্ন স্টল ঘুরে, এখনো কেনা হয়নি, কিনবো। এখানে আমি বিশেষ করে কবিতার বইগুলো কিনেছিলাম আর কি। আমার ছোট একটা ভাই আছে, ওর জন্য বই দেখতেছি, ও তো বই পড়তে পছন্দ করে। আমি মূলত বিজ্ঞান বিষয়ক বইগুলো বেশি পছন্দ করি, যেমন অ্যাস্ট্রোফিজিক্স, তারপরে বায়োলজি বিষয়ক। আজকের বইমেলাটা খুব জনারণ্যতে পরিণত হয়েছে, লোকারণ্য, এবং অনেকের মধ্যেই বই কেনার আগ্রহ প্রবণতা বেড়েছে। পাঠক, লেখক, প্রকাশকের মিলন মেলায় উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বাস অনেকের কণ্ঠেই। পাঠক হয়ে যারা আসছেন তাদের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে, পরিচয় হচ্ছে, তারা আমার বই নিচ্ছেন, পড়ছেন। সামহাও আমাকে সরাসরি না রিচ করতে পারলেও আমার লেখাগুলো রিচ করছেন। বইটার নাম একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের যেমন গাবতলী টু সায়দাবাদ, তো সুইডেনে এরকম দুইটা স্টেশনে আমি চলাফেরা করতাম। চলাফেরা করতে করতে ফেসবুকে লেখা, ওই থেকে বইটা বের করা আর কি। আমার বইয়ের নাম এসো সুন্দর জীবন গড়ি। আদর্শ মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য যে গুণাবলীগুলো দরকার সেগুলো আমি সচিত্র আকারে দেখানোর চেষ্টা করেছি। এবার বইমেলায় আমার 2টা বই প্রকাশ পাইছে। জুলাই আগস্ট বিপ্লবের আদ্যোপান্ত নামে আমার একটি বই প্রকাশিত হয়েছে। মেলার শেষ সপ্তাহে পাঠকের উপস্থিতি আরও বাড়বে, সাথে বাড়বে বইয়ের বিক্রিও, এমনটাই প্রত্যাশা প্রকাশক বিক্রেতাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মত প্রকাশে হস্তক্ষেপ এবং অন্যের মত দমনে উগ্রতার পথ অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন 21শে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। প্রায় এক যুগেরও বেশি সময় পর অমর 21শে বইমেলায় যান তিনি। কয়েকটি স্টল প্রদর্শন শেষে মাহমুদুর রহমান আরও বলেন, কারো মত গায়ের জোরে দমন করা যাবে না। কেউ আপত্তিকর কিছু লিখলে বুদ্ধিমান পাঠক তা বয়কট করবে, গায়ের জোরে তা বয়কট করা ঠিক নয়। মানুষ পড়ার পর সিদ্ধান্ত নেবে তা গ্রহণ করবে কিনা। মেলায় মাহমুদুর রহমানের গুমের জননী, হাসিনার ফ্যাসিবাদ, দ্য রাইজ অ্যান্ড চ্যালেঞ্জ অব ইন্ডিয়ান হেজেমন ইন সাউথ এশিয়া সহ বেশ কয়েকটি বই পাওয়া যাচ্ছে। তার লেখা জেল থেকে জেলে বইয়ের 5ম সংস্করণ বেরিয়েছে এবারে। আমি সবার কাছে আহ্বান জানাই যে আপনারা বইয়ের ব্যাপারে, মত প্রকাশের ব্যাপারে কোন রকম কি বলবো যে উগ্রতার দিকে যাবেন না। আপনারা একজনের মত প্রকাশের স্বাধীনতা আর একজন মত প্রকাশ করে সেটার মোকাবেলা করবেন, কোন রকম গায়ের জোরে মোকাবেলা করতে যাবেন না। এটাই আমার সবার কাছে প্রত্যাশা। কেউ যদি ট্র্যাশ লেখেন, আপত্তিজনক কিছু লেখেন, আমার ধারণা বুদ্ধিমান পাঠক তাকে রিজেক্ট করে দেবেন এবং পাঠককে রিজেক্ট করতে দেন। এটাই আমি সবাইকে বলবো, রাষ্ট্রকে বলবো, জনগণকে বলবো যে পাঠককে দায় নিতে দেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদকে সাবেক ঘোষণা করে তার বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। সন্ধ্যার পরে এই ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা শনিবার ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মিছিলের ডাক দেয়। এর আগে আহত শিক্ষার্থীদের ছবি এবং হামলার ঘটনার ভিডিও ফুটেজ প্রদর্শন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।
কুয়েট প্রাঙ্গণে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ছবিতে প্রতিবাদ, দাবিতে ঐক্য কর্মসূচি পালন করে তারা। বিশ্ববিদ্যালয়ের কুয়েট কর্নারে এই কর্মসূচি হয়। 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনার ও কর্মসূচি পালনের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয় কর্নারে। মঙ্গলবার কুয়েটে ছাত্রদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। অমর 21 ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে রূপালী ব্যাংক পিএলসি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম ও হাসান তানভীর উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ শাফায়েত হোসেন, মোহাম্মদ মঈনুদ্দিন মাসুদ, তানভীর হোসেন মঈন, শেখ মঞ্জুর করিম ও মোহাম্মদ মনিরুল ইসলাম সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাও ছিলেন সেখানে। রূপালী ব্যাংক জিয়া পরিষদ ও কর্মচারী সংঘের পক্ষেও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ। চিকিৎসা সংক্রান্ত নানা পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয় এতে। রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ বাংলাদেশের বিপণন ও বিক্রয় পরিচালক হাকিম সাইফুদ্দিন মোরাদ। এ সময় তিনি বলেন, মানুষের স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিত করতে নিরন্তর কাজ করছে হামদর্দ। এতে বিশেষ অতিথি ছিলেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনিন মানিক। বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের টেবিল টেনিস তারকা খেলোয়াড় জোবেরা রহমান লিনুর আত্মজীবনীমূলক বই জীবন জালের এপার ওপার এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবে লেখক নিজে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন। জোবেরা রহমান লিনু বই প্রসঙ্গে বলেন, শৈশব, কৈশোর ও যৌবনের নানা অপ্রকাশিত অজানা ঘটনা বইয়ে তুলে ধরেছেন তিনি। একই সাথে একজন নারী খেলোয়াড়ের যে সকল চ্যালেঞ্জ আর সম্ভাবনা রয়েছে তাও বইটিতে তুলে ধরা হয়েছে। ভাষা সৈনিক অ্যাডভোকেট কাজী গোলাম মাহবুবের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহিরুদ্দিন স্বপন। বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামে তার সমাধিতে ফুল দিয়ে 21-এর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ভাটারা থানার 40 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছেন। এখনো অনেক নেতাকর্মী বিভিন্ন মিথ্যা মামলার শিকার। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে 31 দফা বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন নেতারা। 21শে বই মেলায় দারুল উলুম দেওবন্দ ইতিহাস, ঐতিহ্য ও অবদানের গৌরবদীপ্ত 1.5 শতাব্দী বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ রহমানির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুল উলুম দেওবন্দ বইয়ের সম্পাদক ও আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হকি। AHF কাপ হকির প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। প্রাথমিক ক্যাম্প থেকে ধাপে ধাপে বাছাই করা হবে চূড়ান্ত দল। সিনিয়র খেলোয়াড়দের ফিটনেস ফিরিয়ে আনায় বিশেষ নজর থাকছে কোচের। বেশি বয়সের কারণে ক্যাম্পে ডাক পাননি অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশন বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। মানিক মাহমুদের রিপোর্ট। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে AHF কাপ হকির প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া 62 জনের মধ্যে যোগ দেননি 6 জন। খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষার কুপার টেস্টের পর অনুশীলন করিয়েছেন কোচ মামুনুর রশিদ। ফেডারেশনের সিদ্ধান্ত 32 বছরের বেশি বয়সের কোনো খেলোয়াড়কে দলে নেওয়া হবে না। তাই জায়গা হয়নি 38 বছর বয়সী বাংলাদেশের হকির ব্র্যান্ড রাসেল মাহমুদ জিমির। আগামী 17 থেকে 27 এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে 7ম AHF কাপ হকি। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে শক্তিশালী দল গড়ার চেষ্টা কোচের। খেলোয়াড়দের ফিটনেস ফেরানোটাই প্রথম চ্যালেঞ্জ তার। সব প্লেয়ারকেই একটু আমি দেখতে চাই এবং এখানে অনেক সিনিয়র প্লেয়ার আছে, তারা খুবই আমার জন্য এটা খুবই ভালো। তারা অনেক এক্সপিরিয়েন্স, তারা অনেক দিন থেকে ন্যাশনাল টিমে সার্ভিস দিচ্ছে। তারা 17 মাস হকির বাইরে, তাদেরকে যদি একটু কাজ করা যায় তারা কামব্যাক করবে এবং ভালো আমাকে ফিডব্যাক দেবে, আমি আশাবাদী। প্রথম স্টেপটা আমাদের হবে ফিটনেস লেভেলটা নিয়ে কাজ করা। ফিটনেস লেভেলটা যদি আমরা অ্যাচিভ করতে পারি নিঃসন্দেহে আমরা অনেক দূর আগায় যাব। এরপরে যেটা আসলে স্কিল তো আসলে শেষ হয় না, যা শুধু একটু ঘষা মাজা করলেই আমরা আসলে আগের অবস্থায় ফিরে আসি। আশরাফুলের কথাটা, ও আশরাফুল, আমিরুল এরা প্রিভিয়াস সময় ধরে ডমিনেট করে আসছে। AHF কাপ হকিতে অন্যতম সফল দল বাংলাদেশ। 4 আসরের চ্যাম্পিয়ন, কিন্তু ব্যর্থ এশিয়া কাপে। পয়েন্ট টেবিলে সেরা 6 থাকতে না পারায় সুযোগ হয় না সরাসরি খেলার। তাই সেপ্টেম্বরে ভারতে এশিয়া কাপের টিকিট পেতে টপকাতে হবে বাছাই পর্ব AHF কাপ হকির হার্ডল।
এখানে আপনার প্রায় 10টা টিম অংশগ্রহণ করবে। তো 10টা টিমের মধ্যে আমার মেন অপোনেন্ট আমি আশা করছি যে ওমান টিম ভালো খেলছে। এইচএফ কাপ খেলতে যাচ্ছে, এখানে আমাদের টার্গেট চ্যাম্পিয়নশিপ এবং এখানে প্রথম 4টা টিম নেক্সট এশিয়া কাপের 6টা টিমের সঙ্গে যুক্ত হয়ে 10টা টিম এশিয়া কাপ খেলবে। প্রথম ধাপের অনুশীলন শেষে আগামী 25 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় দফায় অনুশীলন করবে মামুনুর রশিদের শিষ্যরা। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। কুর্মিটোলা গলফ ক্লাবের আয়োজনে 8ম রানার প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠান হয়েছে। টুর্নামেন্টে 704 জন গলফার অংশ নেন। চ্যাম্পিয়ন হয়েছেন সাদিকুল ইসলাম, রানার আপ মেজর জেনারেল AKM সাজিদুল ইসলাম ও লেডিজ উইনার হয়েছেন ফাতেমা ইসলাম লিমা। ক্লাবের ব্যাংকুয়েট হলে এক আয়োজনে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান ও ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে আরও ছিলেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদ হোসেন, কমিটি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান। তার আগে ক্রাউন সিমের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অমর একুশেতে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। সংগ্রাম ও প্রতিরোধে সাহস যোগায় ভাষা আন্দোলন, বললেন প্রধান উপদেষ্টা, সকল ভাষার উন্নয়ন ও সংরক্ষণের প্রত্যয়। 21-এর চেতনায় গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার বিএনপি, সংস্কারের নতুন নতুন গল্প না শোনানোর আহ্বান। রাজধানীর খিলগাঁওয়ে আগুন, পুড়ে গেছে 2টি সমিল, 20টি গ্যারেজ, ওয়ার্কশপ। 6 বছরেও শেষ হয়নি চুরি হত্যা অগ্নিকাণ্ডের বিচার। ছোলা চিনিতে রোজার আগেই স্বস্তি, ভোজ্যতেলের বাজারে নৈরাজ্য চলছে, বিক্রেতা পাইকার উৎপাদক পাল্টাপাল্টি দোষারোপ। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।